আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর এই যে এক্সেস মেডিকেল স্কুল, প্রচুর লেকচার হচ্ছে, ক্লাস হচ্ছে। আমি তো দিনে অনেক ক্লাস শুনি, কারণ এখন তো কাজের চাপ একটু কম, তোমরা নেই, স্টুডেন্টরা নেই ক্লাসে, কাজে ক্লাস কম। দেখা যাচ্ছে যে অনেক লিজেন্ডারি টিচার যারা আছেন, আমাদের শিক্ষকও যারা আছেন, তাদের ক্লাস দেখতে পাই, শুনতে পাই। এবং যেটা দেখতে পাই সেটা হলো যে কি পদ্ধতিতে ওনারা ক্লাস নিচ্ছেন, আমাদের কোন জায়গাগুলো ইমপ্রুভ করা দরকার, সেগুলিও অনেকটা গাইডলাইন পাই। তো আমি খুবই খুশি যে আমি এই প্ল্যাটফর্মটাতে ক্লাস নিতে পারছি, তোমাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছি এবং কিছু না কিছু ভিউজ এক্সচেঞ্জ করতে পারছি। তো তোমরা সবাই আস্তে আস্তে চলে আসো ক্লাসে, আমরা আস্তে আস্তে আমাদের ক্লাস শুরু করতে চাই। আজকে আমাদের যে টপিকস, সেই টপিক্সটা হলো অ্যান্টিপার্টাম হেমোরেজ। হেমোরেজ মানে তো ব্লিডিং, তাই তো? মেডিকেল টার্মসে এক্সেসিভ ব্লিডিং বা ব্লিডিংকে আমরা বলি হেমোরেজ। এবং আমরা জানি যে শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে মাতৃমৃত্যুর সবচেয়ে প্রথম এবং প্রধান কারণ হলো এই হেমোরেজ। এই হেমোরেজটা কিন্তু বিভিন্ন সময়ে হতে পারে, একটা প্রেগনেন্সির শুরু থেকে হতে পারে। যেমন ধরো গিয়ে একদম ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, এটাকে আমরা আর্লি প্রেগনেন্সি ব্লিডিং বলি, সেরকম সময় হেমোরেজ হতে পারে। এবং যখন বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি এ ধরনের হেমোরেজ হয়, তখন সেটাকে আমরা বলছি অ্যাবর্শন। তারপরে একটা ব্লিডিং হতে পারে আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি, যেটাকে আমরা বলেছি অ্যান্টিপার্টাম হেমোরেজ। খুব খেয়াল করে দেখবা মেডিকেল টার্মসগুলো এমন যে তার লিটারাল মিনিংসের মধ্যেই তার ডেফিনেশনটা থাকে। তাহলে পার্টাম বা পার্চুরেশন বা ডেলিভারি বলতে যে শব্দটা রয়েছে, সেটাকে আমরা বলছি পার্টাম। তাহলে অ্যান্টি মানে আগে, ANTE, অ্যান্টি, অ্যান্টি মানে হলো আগে। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারি। আর যদি ডেলিভারি পরে হয় ব্লিডিং, সেটার নাম হলো পোস্টপার্টাম হেমোরেজ। এই হেমোরেজ অবস্টেটিক্সে এত বেশি গুরুত্বপূর্ণ এবং এত ব্লিডিং মনে হয় অন্য কোনো সাবজেক্টে আসলে দেখা যায় না, যেটা আমাদের অবস্টেটিশিয়ানরা আমরা ফেস করি, তোমরা সবসময় ফেস করবা। এবং মানুষের লাইফ সেভিংয়ের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই জন্য আমাদের আজকে অ্যান্টিপার্টাম হেমোরেজ আমরা শুরু করব। তাহলে আমরা এখন ক্লাসে চলে যাই। ক্লাসে তাহলে আমাদের অ্যান্টিপার্টাম হেমোরেজ যখন আমরা পড়ব, তখন আমরা প্রথমে তাদের ডেফিনেশনটা জানতে হবে, টাইপস কীরকম, কজ কেমন, মায়ের উপর তার ইফেক্ট কী, হোয়াট আর দ্য ইফেক্টস অন দ্য বেবি, এবং তার ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট। অ্যান্টিপার্টাম হেমোরেজ ম্যানেজমেন্ট করার আগে একটা কথা আমি বলে নিতে চাই, সেটা হলো এই ম্যানেজমেন্টটা হতে হবে খুব এনার্জেটিক। তার কারণ এত ব্লিডিং হতে থাকে এবং এটা একটা টিম ওয়ার্কের মাধ্যমে করতে হবে, কোনো একা কেউ কিন্তু এটা সঙ্গে সঙ্গে ম্যানেজ করতে পারবে না। সো আমাদের খুব ডিভোশন থাকতে হবে যে এই মাটাকে, বেবিটাকে সেভ করার জন্য আমরা কত দ্রুত তার সাথে, কত দক্ষতার সাথে আমরা এই জিনিসটাকে ম্যানেজ করতে পারছি, সেটা খুবই জরুরি বিষয়। তাহলে ফার্স্টে আমরা যেটা আসি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যান্টিপার্টাম হেমোরেজ? সো ইট ইজ দ্য ব্লিডিং from or into the genital tract after the age of viability but before the birth of the baby. এখানে একটা শব্দ খেয়াল রাখো, from or into the genital tract. from মানে হলো আমরা যদি একটা ইউট্রাসের কথা ভাবি, তাহলে এই ইউট্রাস থেকে ব্লিডিং হচ্ছে, সো এবং এই ব্লিডিংটা বের হয়ে আসছে পারভাজাইনা, যেটা ভিজিবল হচ্ছে, সো দিস ইজ দ্য from। কিন্তু এমনও হতে পারে কখনো কখনো এই ব্লিডিংটা কিন্তু উইদিন দ্য ইউট্রাস জমা থাকতে পারে, তাহলে তখন সেটাকে আমরা বলবো ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট, যেটা আরেকটু পরে আমরা বেশি ক্লারিফাই করব। তাহলে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, যেটা ফ্রম ওর ইনটু, শুধু যে ব্লিডিং হলে আমরা একটা বললাম ফ্রম, ওটা কিন্তু হবে না, দুটো কথাই বলতে হবে। আর একটা কথা বলছে আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি বাট বিফোর দ্য বার্থ অফ দ্য বেবি, সো ইট ইনক্লুডস দ্য ফার্স্ট স্টেজ অ্যান্ড দ্য সেকেন্ড স্টেজ অফ দ্য হেমোরেজ, তাকেও কিন্তু ইনক্লুড করবে। কাজে ডেফিনেশনের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটাকে পেয়ে যাচ্ছি। ইনসিডেন্স কত? যত হসপিটাল অ্যাডমিশন আসে তার মধ্যে 3% অ্যাডমিশন হচ্ছে ডিউ টু অ্যান্টিপার্টাম হেমোরেজ। এরপরেই যেটা আছে, হোয়াট ইজ দ্য কজ অফ দিস হেমোরেজ, কেন এই হেমোরেজ হচ্ছে? আমরা এটাকে মূলত তিনটা ভাগে ভাগ করেছি। একটা বলেছি প্লাসেন্টাল কজ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটাই হলো আমাদের 70%। এবং এই 70%-এর মধ্যে আমাদের প্লাসেন্টা প্রিভিয়া আছে 35% অ্যান্ড অ্যাব্রাপশিও প্লাসেন্টা আছে 35%।
তাহলে 75% হয়ে গেল। এবং আরেকটা আছে যেটাকে বলছি আমরা লোকাল কজ। যেমন ধরো আমাদের প্লাসেন্টাল কজ তো বুঝতেই পারছো যে এই প্লাসেন্টার এখান থেকে এসছে অথবা এখান থেকে এসছে, অথবা যেটা হতে পারে লোকাল কজ, যেমন এই সার্ভিক্সের মধ্যে একটা পলিপ ঝুলে আছে, অথবা এখানে একটা কার্সিনোমাল গ্রোথ আছে, অথবা আলসারেশন আছে, এরকম কোনো জায়গা থেকে যদি আসে তাহলে আমরা বলছি লোকাল কজ। লোকাল কজ কিন্তু খুব কম পাওয়া যায়, 5%, বাট আমাদেরকে মনে রাখতে হবে, কারণ কখনো কখনো আমরা এটাকে মিস করতে পারি। আর যে বাকি 25% হলো, এটাকে ঠিক মতো করে বোঝা যাচ্ছে না কোথা থেকে আসছে, যেটাকে আমরা বলছি ইনডিটারমাইন্ড অর আনডায়াগনোসড। আমরা আই ডোন্ট নো ফ্রম কোথা থেকে আসছে, সেটা বোঝা যাচ্ছে না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে রুগীরা ব্লিডিং হচ্ছে, আমরা এই কজগুলোকে এক্সক্লুড করার চেষ্টা করছি কিন্তু তারপরেও পারছি না, তখন আমরা সেই জিনিসটাকে 25%কে সেই ক্যাটাগরিতে ফেলছি। তাহলে দিজ আর দ্য কজ। তাহলে সো প্লাসেন্টাল কজ, এক্সট্রা প্লাসেন্টাল কজ আর ইনডিটারমাইন্ড। এবং প্লাসেন্টাল কজের মধ্যে 35% প্লাসেন্টা প্রিভিয়া অ্যান্ড 35% অ্যাব্রাপশিও প্লাসেন্টা। এখন যেটাতে আমরা চলে আসি, সো হোয়াট ইজ প্লাসেন্টা প্রিভিয়া? আবারও বলেছি, by the literal meanings of the medical terms you can find the meaning of the or the definition. Previa means in front. So previa শব্দের অর্থ হলো সামনে। নর্মালি আমরা যদি একটা প্রেগনেন্সি এবং প্রেগনেন্ট ইউটারাসের কথা ভাবি, তাহলে আমাদের যেটা হলো ইউজুয়ালি দিস ইজ দ্য ফিটাস and the placenta is usually anchored in the fundal and the posterior part of the uterus. তাহলে এটা আমাদের নর্মাল সিচুয়েশন। বাট কখনো কখনো এমন হতে পারে যেটা দিস প্লাসেন্টা মে সিচুয়েটেড ইন দ্য লোয়ার ইউট্রান্স সেগমেন্ট। সো হোয়াট ইজ দ্য লোয়ার ইউট্রান্স সেগমেন্ট, যেটা আমরা কিন্তু নর্মাল ডেলিভারিতে ওখানে কভার করেছি, আমরা বলেছি লোয়ার সেগমেন্ট কাকে বলা হয়। তো এই যে কখনো যদি প্লাসেন্টাটা এই নর্মাল সিচুয়েশন না হয়ে লোয়ার সেগমেন্টে হয়, তাহলে সেটাকে বলা হয় প্লাসেন্টা প্রিভিয়া। যেমন ধরো এটা ফিটাল হেড, এই ফিটাল হেডের আগে যদি প্লাসেন্টাটা এরকম থাকে, সো দিস ইজ প্রিভিয়া। সো প্রিভিয়া মিনস ইন ফ্রন্ট। সো প্রিভিয়া মিনস ইন ফ্রন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট, দ্যাট ইজ দ্য প্লাসেন্টা প্রিভিয়া। এখন কথা হলো, এরকম একটা ঘটনা ঘটলে কেন, হোয়াই প্লাসেন্টা প্রিভিয়া, কেন হয়েছে? নর্মালি যদি এখানে থাকে, এর বেলায় একটা হলো কেন? আসলে কেন হলো এই থিওরিটা কিন্তু খুব একটা সহজ নয় বা খুব ক্লিয়ার নয়। কিছু কিছু হাইপোথিসিস আছে, কিছু কিছু ফর্মুলার কথা বলা হয়েছে, বাট ওটা খুব একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য নয়। বাট তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যেটা, যে কাদের প্লাসেন্টা প্রিভিয়া বেশি হতে পারে। সো হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্লাসেন্টা প্রিভিয়া? প্রথমে যদি বলতে হয় তাহলে বলা যায় অ্যাডভান্স এজ অফ দ্য মাদার, ইউজুয়ালি মোর দেন 35-40 এরকম যদি হয়। তারপর যেটা বলেছি হাই বার্থ অর্ডার, মানে হলো মাল্টিপল চাইল্ড, বেশি বাচ্চা যাদের থাকছে তাদের কিন্তু এরকম প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া আমরা দেখেছি যেটা, যে ইউজুয়ালি প্লাসেন্টা প্রিভিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ ম্যাল প্রেজেন্টেশন। দেখো আমরা এখানে একটা ছবি এঁকেছি প্লাসেন্টা প্রিভিয়া, বাট হেয়ার দ্য প্রেজেন্টেশন ইজ দ্য ব্রিচ অ্যান্ড দ্য হেড ইজ ইন দ্য আপার সেগমেন্ট। আমরা যখন নর্মাল ডেলিভারি পড়েছি তখন আমরা বলেছি ফেভারেবল অ্যাকোমোডেশন। যেহেতু আমাদের ইউট্রাসটা বড় এবং ব্রিজটা বড়, সেই জন্য ব্রিজ উপরে থাকে, হেড নিচে থাকে। কিন্তু যদি কখনো প্লাসেন্টা নিচের দিকে থাকে, সে নিচের জায়গাটাকে কমিয়ে দেয়, সে কারণে বাচ্চাটা কী হচ্ছে, তার পজিশন চেঞ্জ করে ফেলছে, হেড উপরে চলে যাচ্ছে, ব্রিজ নিচে চলে যাচ্ছে। সো ইউজুয়ালি দ্য প্লাসেন্টা প্রিভিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ম্যাল প্রেজেন্টেশন। একটু ঘুরিয়ে বলি, আমি পেলাম ম্যাল প্রেজেন্টেশন, অফকোর্স ইউ শুড ফাইন্ড আউট হোয়ার ইজ দ্য প্লাসেন্টা ইজ লোকেটেড। ঠিক আছে? যেমন অনেক সময় আমরা যারা সোনোগ্রাফিতে ইন্টারেস্টেড আছে বা আমরা সোনোগ্রাফি করি, কিংবা আমরা যখন লিখে দিই, আমার কাছে মনে হচ্ছে এটা যে ম্যাল প্রেজেন্টেশন, আমরা স্পেশালি লিখে দিই যে প্লিজ লোকেট অর মেনশন দ্য অ্যাকুরেট পজিশন অফ দ্য প্লাসেন্টা, কোন জায়গায় আছে, কারণ এই ব্রিজটা কেন ব্রিজ এটা আমি জানতে চাই। তাহলে সেরকম জায়গায় কিন্তু আমরা দেখেছি যে ম্যাল প্রেজেন্টেশন অথবা ম্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে হয়। একই রকম যদি ট্রান্সভার্স লাইয়ের ক্ষেত্রে হয়, সেখানেও প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে ইউট্রাসের যদি কোনো স্কার থাকে, স্কারের মধ্যে সবচেয়ে বেশি স্কার তো তোমরা এখন দেখতেই পাচ্ছ, প্রিভিয়াস সিজার অ্যান্ড মাল্টিপল সিজার। সে এই যে সিজারিয়ান সেকশনের স্কার, অথবা একটা মায়োমেক্টমি স্কার, অথবা যদি এমন হয় যে তার আগে ওভার কিউরেটোস করা হয়েছে, ইউটেরাইন কিউরেট করা হয়েছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু আমাদের এই লোয়ার সেগমেন্টে ইমপ্ল্যান্টেশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর আমরা দেখেছি যেটা, যে যার আগে একবার প্লাসেন্টা প্রিভিয়া হয়েছে তার কিন্তু পরে এটা হতে পারে। এই জন্য আমরা যখন হিস্ট্রি
পাস্ট অবস্টেট্রিক হিস্ট্রি নিব। যদি আমাদের হয় যে হ্যাঁ সিজারিয়ান সেকশন হয়েছে, কেন হয়েছিল সে কারণটা খুঁজে বের করাটা কিন্তু খুবই জরুরি, কারণ এটা কি আবার নতুন করে হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। তাহলে এটা আমরা একটা কারণ বললাম। আচ্ছা, আর কি কারণ আছে? আর কারণের মধ্যে আছে প্লাসেন্টা অথবা কর্ডের কোনো অ্যাবনর্মালিটিস। যেমন প্লাসেন্টা যদি বড় হয়, সাচ এস মাল্টিপল প্রেগনেন্সি, তাহলে মাল্টিপল প্রেগনেন্সি যদি হয়, দুটো বাচ্চা, তার জন্য বেশি বড় প্লাসেন্টা লাগবে। দেখা যাচ্ছে প্লাসেন্টা অথবা এখানেই সিচুয়েটেড ছিল বা এখানেই ছিল, এটা নিচ পর্যন্ত চলে আসছে, তাহলে সেটা হতে পারে। অথবা তোমার মনে করো ডায়াবেটিস মেলাইটাস, পলিহাইড্রোমিয়াস, এইসব জায়গাগুলোতে যেখানে প্লাসেন্টাটা বড়, সেক্ষেত্রে কিন্তু প্লাসেন্টাটা আপার সেগমেন্টকে কভার করে লোয়ার সেগমেন্ট পর্যন্ত চলে যেতে পারে এবং তখন সেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি। একটা জিনিস আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম, যদি প্রিভিয়াস স্কার থাকে তাহলে কেন আমাদের এই প্লাসেন্টা প্রিভিয়া হয়, এটা এখন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের জানাটা খুব দরকার। তার কারণ হলো এটা আমাদের কারেন্ট ইস্যু এই কারণে যে এই সময়টাতে আমাদের রিপিটেড সিজারিয়ানের কারণে তোমরা ওয়ার্ডে যখন যাবে তখন দেখতে পাবে প্রচুর পেশেন্টের এই প্লাসেন্টা প্রিভিয়া আছে এবং মরবিড অ্যাডহেরেন্ট অফ দ্য প্লাসেন্টা আছে, মরবিড অ্যাডহেরেন্ট প্লাসেন্টা। এখন এখানে আমি একটুখানি প্লাসেন্টার অ্যানাটমি বলে যেতে চাচ্ছি। সেটা হলো একটা প্লাসেন্টা যখন ফর্মেশন হয়, তোমরা জানো এটা আমাদের শুরু হচ্ছে একদম ব্লাস্টোসিস্ট, সেটা এসে ইমপ্ল্যান্টেশন হলো এবং 6 উইকস থেকে 12 উইকস পর্যন্ত আমাদের প্লাসেন্টাটা কমপ্লিট ফর্মেশন হয়ে যাচ্ছে। এই প্লাসেন্টার ফর্মেশনের দুটো কন্ট্রিবিউশন আছে, একটা হলো ফিটাল কন্ট্রিবিউশন, একটা হলো ম্যাটারনাল কন্ট্রিবিউশন। ফিটাল কন্ট্রিবিউশন হলো আমাদের 5 ভাগের মধ্যে 4 ভাগ, যেটাকে আমরা বলছি কোরিওনিক ফ্রন্টোসোম। আর ম্যাটারনাল কন্ট্রিবিউশনের মধ্যে আছে আমাদের ডেসিডোয়া। ডেসিডোয়া ইজ নাথিং বাট দ্য এন্ডোমেট্রিয়াম অফ এ প্রেগনেন্ট ইউটেরাস। তাহলে এই যে একটা প্রেগনেন্ট ইউটেরাস, তার এন্ডোমেট্রিয়ামটাকে আমরা বলবো ডেসিডোয়া। সে অংশগ্রহণ করছে 5 ভাগের 1 ভাগ। এই যে ডেসিডোয়াটা যখন ফর্মেশন হচ্ছে, আমরা যদি ইউটেরাসের লেয়ারের কথা ভাবি, তাহলে একটা লেয়ারকে আমরা ভাগ করেছি বাইরে থেকে পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম অ্যান্ড এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামটা যখন আবার ডেসিডোয়া হয়ে যায়, সে তখন আবার 3টা ভাগ হয়ে যায় আমাদের। সেখানে হলো আমরা ডেসিডোয়া ব্যাজালিস, ডেসিডোয়া স্পঞ্জিয়াসাম অ্যান্ড ডেসিডোয়া কম্পেক্টাম। তাহলে ব্যাজালিস মানে বেস, এটা তো বুঝতে কোনো অসুবিধা নাই। বেস কি করছে? মায়োমেট্রিয়ামের সাথে লেগে থাকছে। স্পঞ্জিওসাম নাম শুনে বোঝা যাচ্ছে সে একটু লুজ হবে, স্পঞ্জিওসাম। এবং কম্পেক্টাম সে লাইনিং একদম কন্ট্যাক্ট একটা ব্রিজ করে দেবে। তাহলে যখন একটা প্লাসেন্টা ফর্মেশন হচ্ছে, মায়ের এন্ডোমেট্রিয়াম থেকে সে কী করছে, এই ডেসিডোয়া থেকে বের হয়ে গিয়ে তারপরে কিন্তু ফিটাল যে সার্কুলেশন তার সাথে মিশছে, কিন্তু দুইটা ব্লাড পাশাপাশি বহে, কিন্তু তারা কিন্তু একজন আরেকজনের সাথে অ্যাডমিক্স হয় না, ডিফিউশন হয়, এবং দ্যাট ইজ দ্য প্লাসেন্টাল বেরিয়ার। ওই জায়গায় আরেকটা শব্দ আছে যেটা ব্যাজাল প্লেট আমরা বলি, ব্যাজাল প্লেট। এই ব্যাজাল প্লেটটা যখন তৈরি হয় তখন ম্যাটারনাল পার্ট এবং ফিটার্নাল পার্ট, দুইটা পার্ট নিয়ে একটা প্লেট তৈরি হয় এবং যে দুইজনের মাঝখানে সে একটা সেপারেশন তৈরি করে। তো প্লাসেন্টা যখন ডেলিভারি হয়ে যায় তখন এই প্লাসেন্টা একটা সেপারেশন যেটা হয়, সেই জায়গাটা হলো এই যে আমরা ডেসিডোয়া স্পঞ্জিওসাম, ওই লেয়ারটাতে সেপারেট হয়ে যায়, ব্যাজালিসটা কিন্তু থেকে যাবে। তাহলে এটা কিন্তু ইউজুয়ালি ব্লাড ভেসেলগুলো কিন্তু কখনো মায়োমেট্রিয়াম পর্যন্ত চলে যায় না, এটা নর্মাল। তাহলে এই যে, এবং এখানে আরেকটা কথা বলে রাখা দরকার যে প্লাসেন্টা যখন সেপারেট হয়ে গেল তখন তো প্রচুর ম্যাটারনাল ব্লাড ভেসেল, সাইনাস এরকম ওপেন হয়ে আছে, যারা বাচ্চাকে ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছিল, ব্লাড দিচ্ছিল। তাহলে এই ক্যানুলাগুলা বা এই যে মোটা মোটা ব্লাড ভেসেল, সাইনাস, তাদের কি হচ্ছে? এরা তো বন্ধ হতে হবে, নয়তো ব্লিডিংটা কন্টিনিউ হতে হবে। তো তারা কি করছে? তারা এখানে কন্ট্রাকশন করছে, এবং এই কন্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের আপার সেগমেন্ট অ্যান্ড লোয়ার সেগমেন্টের দুইটা আলাদা ডিফারেন্ট প্রপার্টি আছে। আপার সেগমেন্টের যে মাসেলটা আছে, সেই মাসেলের মধ্যে তার কন্ট্রাকশন এবং রিট্রাকশন। কন্ট্রাকশন মানে লম্বা হয়ে আবার ছোটো হয়ে যাওয়া কন্ট্রাকশন, রিট্রাকশন মানে লম্বা হয়ে ছোটো হয়ে আসে কিন্তু সে সম্পূর্ণরূপে আগের জায়গায় ফিরে আসে না, না একটু থেকে যায় রিট্রাকশন। এই রিট্রাকশন প্রপার্টি ইজ ইউনিক ফর দ্য ইউটেরাইন মাসেল, যেটার কারণে আমাদের এই ব্লিডিংটা কিন্তু বন্ধ হয় এবং ক্রিসকস ম্যানারে থাকে, এবং এটার ভিতর দিয়ে যদি একটা ব্লাড ভেসেল এরকম করে যায় তখন এটা যখন স্কুইজ করে, কন্ট্রাক্ট করে, তখন ব্লাড ভেসেলটা বন্ধ হয়ে যায়। এছাড়া ছোটো ছোটো ব্লাড ভেসেলসের ওখানে কোয়াগুলেশন ফর্মেশন করে। বাট লোয়ার সেগমেন্টে কি হচ্ছে? লোয়ার সেগমেন্টটা থিন, পাতলা,
এবং এই পাতলা থাকার কারণে এবং তার রিট্রাকশন প্রপার্টি কিন্তু কম থাকে। কাজে এই কারণে কি হয়, প্লাসেন্টা যখন ইনফেকশন হয় এখান থেকে নিউট্রিশন নিতে তার যতটুকু ইনভেট করার কথা এবং তখন বেসাল প্লেটের ওই পাশে যাওয়ার কথা না, কিন্তু যখন এই জায়গাটাতে থাকে তখন সে পর্যাপ্ত নিউট্রিশন এই বেসাল লেয়ার থেকে না পাওয়ার কারণে সে বেসাল লেয়ারকে মানে এক্সক্লুড করে ডিঙিয়ে সে কিন্তু মায়োমেট্রিয়াম পর্যন্ত চলে যেতে পারে এবং সেটাকে আমরা বলছি মরবিড অ্যাডহেরেন্ট প্লাসেন্টা, মরবিড আটকে গেছে। এবং সেটাকেও কিন্তু আমরা 3টা ক্লাসিফিকেশন করেছি। আমরা প্লাসেন্টা অ্যাক্রিটা, ইনক্রিটা অ্যান্ড পারক্রিটা, এই কয়টা ভাগ করেছি। কাজে সেটা আমাদের আলাদা একটা অংশ। তাহলে এটা একটু ফিজিওলজি বলে নিলাম, তা না হলে এই টার্মসগুলো আমরা যখন ইউজ করব তখন আমাদের এখানে একটু অসুবিধা হবে। আরেকটা জিনিস আছে সেটা এই বেসাল প্লেটের মধ্যে, যেটাকে আমরা বলতেছি নিটাবুচেস লেয়ার। নিটাবুচেস লেয়ারটা যেটা হলো এটা একটা ফিব্রিনয়েড লেয়ার এবং সেটা কি হচ্ছে টোটালি ম্যাটার্নাল পার্ট এবং ফিটাল পার্ট। ফিটাল পার্টের মধ্যে আমাদের একটা সিলিয়াম যদি আমরা তৈরি করি বা একটা ভিলাই যদি তৈরি করি তাহলে আমাদের প্রথমে ব্লাড ভেসেল থাকবে মাঝখানে আমাদের একটা ব্লাড ভেসেল, তার চারিদিকে আমাদের কি থাকতেছে এরকম সাইটোট্রোফোব্লাস্ট, সিনসাইটোট্রোফোব্লাস্ট। আর ম্যাটার্নাল পার্ট থেকে যদি আসে তাহলে এখানে এই যে মাঝখানে একটা জায়গা থাকে যে জায়গাটাকে আমরা বলি নিটাবুচাস লেয়ার, এটা একটা ফিব্রিনয়েড লেয়ার। এই যে নিটাবুচাস লেয়ারটা কিন্তু দুজনের মাধ্যমে সংযোগ স্থাপন করতে বাধা দেয়। বাট যদি আমাদের কোনো ইউটেরাসে তার প্রিভিয়াস স্কার থাকে, যেমন সিজারিয়ান সেকশন স্কার অথবা মায়োমেক্টমি স্কার, অথবা সেই জায়গাটাতে যদি মনে করো আমাদের তার কিউরেট হয়েছে, ওভার কিউরেট হয়েছে, তাহলে এই নিটাবুচাস লেয়ারটা কী হতে পারে, এটা ব্রেকডাউন হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে আমাদের মরবিড অ্যাডহেরেন্ট প্লাসেন্টা হওয়ার সম্ভাবনা বেশি। এই ভিলাসটা তখন এইখান থেকে এই পর্যন্ত চলে যাচ্ছে এবং যেটাকে আমরা ভাগ করেছি অ্যাক্রিটা, ইনক্রিটা এবং পারক্রিটা। অ্যাক্রিটা মানে অল্প, ইনক্রিটা মানে আরেক বেশি, পারক্রিটা মানে ইউটেরাসের দেয়াল ভেদ করে বাইরে চলে গেছে, এটাকে আমরা বলছি পারক্রিটা। তাহলে এই যে আমাদের প্লাসেন্টা প্রিভিয়ার কথা আমরা বললাম, তাহলে আমরা মোটামুটিভাবে এখানে জানলাম যেটা যে প্লাসেন্টা কেন আমাদের, হু আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্লাসেন্টা প্রিভিয়া। এরপরেই যেটা আসে সেটা হলো এরকম প্লাসেন্টা প্রিভিয়া হলে তাহলে কী কী চেঞ্জ হয়। আমি কিন্তু বাই দিস টাইম বলে দিয়েছি প্লাসেন্টাটা লোয়ার সেগমেন্টে থাকে এবং প্লাসেন্টা মরবিডলি অ্যাডহেরেন্ট থাকে এবং লোয়ার সেগমেন্টটাকে তুমি যদি এখান থেকে দেখতে পাও তাহলে দেখবা যে লোয়ার সেগমেন্টটা খুব সফট এবং হাইলি ভাস্কুলার, এত ভেসেলগুলো বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি যে এই চেঞ্জগুলো কিন্তু হচ্ছে। আরেকটা জিনিস আছে যেটা প্লাসেন্টাল অ্যাবনরমালিটির মধ্যে আমরা একটু আগে বলেছিলাম যে প্লাসেন্টা সাকচেন্টুয়েটার, মানে হলো কি এটা একটা বড় প্লাসেন্টা আর এখানে একটা ছোট প্লাসেন্টা, দুটার মাঝে ভেসেল এরকম কমিউনিকেশন আছে। সো এই প্লাসেন্টা এখানে আছে কিন্তু একটা প্লাসেন্টা হতে পারে নিচে আছে, সেরকম হতে পারে, বাইলোক প্লাসেন্টা হতে পারে। আরেকটা হলো ভিলামেন্টাস ইনসারশন অফ দ্য প্লাসেন্টা, ভিলামেন্টাস। এই জিনিসটা একটু তোমাদের মনে রাখতে হবে, তা না হলে কিছু টার্মস আমাদের আসে যেগুলি আমাদের কিন্তু ক্লিয়ার হয় না। যেমন হলো নর্মালি এটা হলো একটা প্লাসেন্টা এবং কর্ড যদি ইনসারশন থাকে তাহলে এই মাঝখানে কিন্তু কর্ডটা ইনসারশন থাকে, কিন্তু কখনো কখনো এমন হতে পারে যে কর্ডটা এখানে ইনসারশন হয়েছে, কর্ডটা এই জায়গাটাতে ইনসারশন না হয়ে এখানে হয়েছে এবং ব্লাড ভেসেলসগুলো এভাবে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে যে আমাদের মেমব্রেনের মধ্যে কর্ড ইনসারশন হয়েছে, যেটাকে আমরা বলি ভিলামেন্টাস প্লাসেন্টা। ভিলামেন্টাস প্লাসেন্টা থাকলে কি সমস্যা হবে একটু বিবেচনা করো, যে আমাদের এখানে মনে করো প্লাসেন্টা আছে, এখানে প্লাসেন্টা আছে একটু দূরে, প্লাসেন্টা একটু দূরে আছে, এখানে আছে প্লাসেন্টা, বাট কর্ডটা আছে এখানে এবং এদের মধ্যে একটা কমিউনিকেটিং ভেসেলস আছে। এই জিনিসটাকে বলা হয় ভাসা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়া মানে প্লাসেন্টা ইন ফ্রন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট, ভাসা প্রিভিয়া মানে ভেসেল ইন ফ্রন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট। তাহলে এই যে প্রেজেন্টিং পার্টের আগে এবং এই যে ভেসেলটা পাচ্ছি, এই যে সামনে আমাদের ব্লাড ভেসেলটা আছে, এটাকে বলা হচ্ছে ভাসা প্রিভিয়া। এবং ভাসা প্রিভিয়াতে প্রবলেম যেটা হলো, আমরা অনেক সময় তো এআরএম এর কথা বলেছি যে আমরা আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন করলে দেখা যাচ্ছে এটা অ্যাগ্রাভেট করবে বা অগমেন্ট করবে লেবারকে, সেরকম ক্ষেত্রে। কিন্তু এটা করতে গেলে অথবা অ্যাক্সিডেন্টালি যদি এটা কখনো রাপচার হয়ে যায়, এটা কিন্তু অ্যাবসলিউটলি ফিটাল ব্লাড এবং সেক্ষেত্রে বাচ্চা কিন্তু সাডেন একদম ডেথ হয়ে যায়। কাজে ভাসা প্রিভিয়া কিন্তু বাচ্চার জন্য খুবই ডেঞ্জারাস এবং অনেক ব্লিডিং হচ্ছে এবং বাচ্চার সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে।
কাজেই প্রিভিয়া মিন্স সামনে, সামনে প্লাসেন্টা থাকলে প্লাসেন্টা প্রিভিয়া, ভেসেল থাকলে ভেসা প্রিভিয়া। ভেসেলটা কেন থাকে? ডিউ টু দ্য ভিলামেন্টাস ইনসারশন অফ দ্য কর্ড, এটার জন্য থাকে। দিস ইজ দ্য অ্যাবনর্মালিটিস। এখন আসো যেটা বইতে খুব সুন্দর করে তোমাদের দেওয়া আছে, যেটা হোয়াট আর দ্য টাইপস অফ প্লাসেন্টা প্রিভিয়া। টাইপসের মধ্যে বলতে গেলে আমরা 4টা টাইপস বলেছি। আমরা বলেছি টাইপ 1। টাইপ 1-এর মধ্যে বলেছি যেটা, যে প্লাসেন্টা ইজ জাস্ট এক্সটেন্ডেড ইন দ্য লোয়ার সেগমেন্ট, বাট এখনও সেটাকে পুরাটা সে মার্জিন পর্যন্ত যায়নি, সেটাকে আমরা বলেছি প্লাসেন্টা টাইপ 1। এই টাইপ 1টা দুরকম হতে পারে, অ্যান্টেরিয়র হতে পারে, পোস্টেরিয়র হতে পারে। তাহলে দেখো এই যে প্লাসেন্টা আছে, এটা লোয়ার সেগমেন্ট পর্যন্ত গেছে, এটা আমরা কি করে বুঝতে পারি যে লোয়ার সেগমেন্ট? দেখো সুন্দর একটা ডিমার্কেশন আছে, সেটা হলো ইউরিনারি ব্লাডার, এবং এখানে আছে আমাদের পেরিটোনিয়াম, এবং পেরিটোনিয়ামটা এই জায়গাটাতে লুজলি অ্যাটাচড থাকে। এবং আর্লি উইক্সে, বা তুমি যদি মনে করো 30 উইক্সে বা কোনো যদি বা 20 উইক্সে যদি কেউ দেখা যাচ্ছে যে আলট্রাসোনোগ্রাফি করে, তাহলে ব্লাডার ফুল ব্লাডারের এটার সাথে মেজার করলে প্লাসেন্টার যদি তার চেয়ে নিচে চলে আসে, তখন আমরা বুঝতে পারি এটা লোয়ার সেগমেন্ট পর্যন্ত চলে গেছে। তাহলে এটা হলো আমাদের প্লাসেন্টা টাইপ 1, যে এটা শুধু লোয়ার সেগমেন্টে গেছে, কিন্তু এই অসের যে মার্জিন, এই মার্জিন পর্যন্ত টাচ করেনি। তাহলে এটা হলো টাইপ 1, ইট মে বি অ্যান্টেরিয়র, ইট মে বি পোস্টেরিয়র। টাইপ 2টা কীরকম হবে তাহলে? ইট রিচেস আপ টু দ্য মার্জিন, সেটা হলো টাইপ 2। এটাও অ্যান্টেরিয়র হতে পারে এবং পোস্টেরিয়র হতে পারে। তাহলে এই যে টাইপ 1, টাইপ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যান্ড টাইপ 2 অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, এই 4টা আমাদের একটু মাইনর কোয়ালিটি। বাট এই যে টাইপ 2 পোস্টেরিয়র টাইপ 2, এদেরকে বলা হয় ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া। এটা আলাদা একটা নামই আছে, ডেঞ্জারাস। ডেঞ্জারাস কেন বলা হয় একটু পরে বলতেছি। টাইপ 3-তে হলো কি, আমরা যদি একটা অস এরকম, এটা ফুল ডাইলেট হওয়া একটা অস দেখা গেল, যেটা প্লাসেন্টাটা এইটুকুকে কাভার করেছে পার্শিয়ালি, তখন সেটা হলো টাইপ 3। সেটাও কিন্তু অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হতে পারে। এন্ড টাইপ 4 কি, টোটালি ইট কাভার্স দ্য অস, এবং টোটালি এখানে বসেছে, দিস ইজ দ্য টাইপ 4 বা সেন্ট্রাল। এটা তো টাইপ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হবে না। তাহলে 4টা টাইপ, 1 টাইপ 1-এর মধ্যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, টাইপ 2 অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, টাইপ 3 যেটা আমাদেরকে যখন সার্ভিক্সটা ক্লোজ থাকে তখন সেটাকে কাভার করে, কিন্তু ওপেন হলে সে পার্শিয়ালি কাভার করে। আর যখন টাইপ 4, এ টোটালি সে মানে ফুল সার্ভিক্সটাকে মানে অসটাকে কাভার করে রাখে, সেটাকে আমরা বলেছি টাইপ 4। একটু কথা বলেছিলাম যে এই যে টাইপ 3 এবং টাইপ 4, এটাতে যখন ব্লিডিং শুরু হয় তখন একটা সুবিধা যেটা হয়, সেটা প্রেজেন্টিং পার্ট, এটা ব্রিজ হতে পারে অথবা হেড হতে পারে, সে ওই ব্লিডিং পার্টটার উপর প্রেশার দেয়, চাপ দেয়। চাপ দিলে পরে কিন্তু ব্লিডিংটা কিছুটা কম হয়, এটা একটা সুবিধা আমাদের। বাট যদি এমন হয় যে এটা টাইপ 2 পোস্টেরিয়র, সেখানে একটা প্রবলেম আছে। প্রবলেমের মধ্যে যেটা হচ্ছে সেটা হলো, একটা স্যাক্রামের কথা যদি আমরা ভাবি, যে একটা স্যাক্রাম কেমন আছে, এরকম একটা স্যাক্রাম আছে। এখন এর সামনে আমাদের আছে প্লাসেন্টা এরকম আছে। এটাতে যেটা হয়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা কমে যায়, এবং প্রেজেন্টিং পার্টটা কিন্তু একদমই এঙ্গেজ করে না। এবং এই প্রেজেন্টিং পার্টের যে প্রেশারটা আমরা ইউজ করছিলাম ন্যাচারালি, যে ব্লিডিংটাকে একটু কমিয়ে আনার জন্য, সেই সুবিধাটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। না পাওয়ার কারণে কি হচ্ছে, এখান থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। দেয়ার ইজ নো চান্স অফ দ্য এঙ্গেজমেন্ট, দেয়ার ইজ এ নো চান্স অফ দ্য কম্প্রেশন অফ দ্য প্রেজেন্টিং পার্ট ওভার দ্য প্লাসেন্টা, ব্লিডিং প্লাসেন্টা সেখান থেকে আমরা পাই না। সে কারণে এটাকে বলা হয় ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া। মনে হয় এটা ডিগ্রিটা বোধহয় মাইনার, কিন্তু সে খুব বিপজ্জনক। তাহলে 4টা ভাগে আমরা ভাগ করেছি। এখন আসি যেটা, যে কেন ব্লিডিং হয়। এটা কিন্তু ফিজিক্স, আমি তোমাদেরকে বলেছি যে অবস্টেট্রিক্স বা মেডিকেলে কিন্তু আমাদের প্রচুর ফিজিক্সের নলেজ অ্যাপ্লাই করতে হবে। কি ফিজিক্স? নর্মালি এখানে প্লাসেন্টা সিচুয়েটেড থাকবে আপার সেগমেন্টে, এবং একটা ইউটারাস যখন বড় হবে, আপার সেগমেন্টটা বড় হচ্ছে, কিন্তু লোয়ার সেগমেন্ট কিন্তু সেরকমভাবে সেখানে পার্টিসিপেট করে না। এখন যখন প্রেগনেন্সিটা টার্মের দিকে চলে আসে, মনে করো 30 উইকস, 32 উইকস, 34 উইকস এরকম যখন চলে আসে, আস্তে আস্তে সে তো কিন্তু উপরের ঘরটাকে ভরা করেও আমরা কি করছি, নিচের পার্টটাকে, লোয়ার সেগমেন্টটাকে আস্তে করে সে উপর দিকে পুল করে, টান দেয়, কারণ তার অংশগ্রহণটা তখন তার জন্য দরকার, স্পেস বাড়ানোর জন্য। এই টানটা যখন দিবে তখন কি হবে, প্লাসেন্টা তো আর ইলাস্টিক টিস্যু না, এটা হলো একটা স্পঞ্জি টিস্যু।
সে কী করবে, এখানে লেগেই থাকবে, কিন্তু লোয়ার সেগমেন্ট টান দিয়ে উপর দিকে উঠে যাচ্ছে। এই যে টান দিয়ে উপর দিকে উঠে যাওয়া, এই উঠে যাওয়ার কারণে কিন্তু এখান থেকে প্লাসেন্টা সেপারেট হয়ে যায় এবং ওখান থেকে ব্লিডিং শুরু হয়ে যায়। সো দিস ইজ দ্য কজ অফ দ্য ব্লিডিং। তো এই জিনিসটা, এই যে টান দিয়ে উঠে যাওয়া, এটা যদি প্লাসেন্টা যদি খুব টাইট করে তাকে ধরে রাখতে পারে, তাহলে এই প্লাসেন্টাও কিন্তু উপরে উঠতে পারে, যেটাকে আমরা বলি প্লাসেন্টাল মাইগ্রেশন। তার মানে হলো যে আর্লি উইক্সে যদি কোনো পেশেন্টের আলট্রাসোনোগ্রাফি করা হয়, যেমন মনে করো 24 উইক্সে আলট্রাসোনোগ্রাফি করা হলো, তখন দেখা গেলো প্লাসেন্টাটা নিচে আছে, দেখা যাচ্ছে, তখন আমরা তাকে বলছি যে দেখেন আপনার ফুলটা নিচে আছে, আপনি একটু সাবধানে থাকবেন, কারণ যে কোনো সময় আপনার কিন্তু এখান থেকে ব্লিডিং হতে পারে, এটা তাকে অ্যাওয়ার করতে হবে। বা তখন সেই রোগী জিজ্ঞাসা করবে যেটা এটাকে এখন আমাকে সিজারিয়ে চলে যেতে হবে, এটা আমাদের জন্য কতটুকু ঝুঁকি বহন করবে। আমরা বলি যে ওয়েট করেন, কারণ দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা উপর দিকে উঠে যেতে পারে। আমরা 34 উইক্সের দিকে আপনাকে আরেকটা আলট্রাসোনোগ্রাফি করব, তখন আমরা প্লাসেন্টাল লোকালাইজেশনটা ফাইনালি করব, এটা কি একদমই নিচের দিকে আছে নাকি একদমই মাইগ্রেশন হয় নাই। এই যে উপর দিকে উঠে যাওয়া, এটাকে বলা হচ্ছে প্লাসেন্টাল মাইগ্রেশন। স্পিড ব্রেকার দেখেছো না, গাড়ি চালাচ্ছ, স্পিড ব্রেকারে যাচ্ছে, আমাদের গাড়িটা স্লো করতে হচ্ছে। যদি গাড়ির ব্যাটারি খুব দুর্বল থাকে তাহলে কী হবে, স্পিড ব্রেকারে গিয়েই কিন্তু গাড়ি আটকে যায়। ঠিক একই রকম কাজ করে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন স্কার। এই প্লাসেন্টা যখন মাইগ্রেশন হওয়ার কথা, তখন কি করেছে, ওই যে ওখানে স্কার আছে, স্পিড ব্রেকার আটকা পড়ে গেছে, সে আর উপর দিকে উঠতে পারেন। সে কারণে যদি প্রিভিয়াস সিজার থাকে এবং অ্যান্টেরিয়রলি প্লাসেন্টা ওই জায়গাটাতে থাকে, তখন কিন্তু আমি সত্যি খুব ভয় পাই এবং এই মাইগ্রেশনটা তখন আমি এক্সপেক্ট করি না। ক্লিয়ার যে কেন আমাদের ব্লিডিং হচ্ছে। তাহলে লোয়ার সেগমেন্টটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে, পার্টিসিপেট করতে থাকে উইথ দ্য আপার সেগমেন্ট, যে কারণে প্লাসেন্টা সেপারেট হয়ে যায়। সেপারেট হলে কি হয়, তাহলে হোয়াট ইজ দ্য সিমটম? সেপারেট হলে যেটা হয় সেটা হলো ব্লিডিং হয়। তাহলে একটা কথা কিন্তু আমরা আগেই বলেছি যে 24 উইক্সের একটা পেশেন্ট আমার কাছে এসেছে, সে ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়েছে ডিউরিং আলট্রাসোনোগ্রাফি, ইটস এ কেস অফ প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা নিচের দিকে আছে। কাজে প্রচুর পেশেন্ট কিন্তু অ্যাসিমটোমেটিক থাকতে পারে, কোনো সিমটম নেই, কিন্তু আমরা যদি ভালো অ্যান্টিনেটাল চেক আপে যাই, তাহলে আমরা এই প্লাসেন্টাল লোকালাইজেশনটা করে দিই এবং আমরা বলি যদি প্লাসেন্টা থাকে তাহলে তাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে হবে যে দেখেন আপনি রেস্টে থাকবেন, হ্যাভি ওয়ার্ক করবেন না, এবং হাজব্যান্ড ওয়াইফ রিলেশন যতটুকু সম্ভব একটু না করাটাই ভালো, এবং আপনাকে সচেতন থাকতে হবে, কারণ যে কোনো সময় কিন্তু আপনার ব্লিডিং হতে পারে, এবং আপনাকে এটা আমরা তাকে সচেতন করে দিলাম, বলে দিলাম। তাহলে এটা তো ভালো যারা অ্যান্টিনেটাল চেক আপে আছে। বাট অনেক সময় দেখা যাচ্ছে যে তার অলরেডি ব্লিডিং শুরু হয়ে গেছে। তো ব্লিডিংয়ের একটা খুব সুন্দর ক্রাইটেরিয়া আছে, 3টা নাম বলি। কীরকম? ইট ইজ দ্য রিকারেন্ট ব্লিডিং, মানে বারবার হচ্ছে, অ্যাপারেন্টলি কজলেস, কোনো কারণ নেই, এবং পেইনলেস। ভেরি ইম্পর্ট্যান্ট 3টা পয়েন্ট। রিকারেন্ট ব্লিডিং মানে হলো প্রথমে একটা বাউটস ব্লিডিং হলো, কেমন, পেশেন্ট বাড়িতে আছে, শুয়ে আছে, কোনো সমস্যা নেই, হঠাৎ করে সে মনে করো ওয়াশরুমে যাবে দুপুর রাতে উঠে, বা কখনো হঠাৎ করে দেখলো তার কাপড়টা ভেজা মনে হচ্ছে, অল্প কিন্তু ব্লাড, সে দেখে আসলো, চেক করি, ইয়েস ইট ইজ ব্লাড। পেশেন্ট তো খুব ভয় পেয়ে গেল যে আমার খুব একটু ব্লাড হয়ে গেছে, কেন হয়েছে? তো বাসার লোকজনরা যদি থাকে একটু বেশি, সবাই তো আমাদের বাংলাদেশের আমরা ডাক্তার, তাই না, সবাই মতামত দিবে, বলবে যে না 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 এরকম একটু ব্লিডিং হতেই পারে, এটা তেমন কিছু না, কোনো কিছু না, একটু পানি পড়া খেয়ে শুয়ে থাকো। তো পানি পড়া খেয়ে হুজুর একটু তাবিজ টাবিজ দিয়েছে, শুয়েছে। তাহলে এই যে ব্লিডিংটা, এটাকে হলো ফার্স্ট বাউট অফ ব্লিডিং, এবং এটাকে বলা হয় ওয়ার্নিং সাইন। মানে কি, তোমাকে কিন্তু ওয়ার্ন করেছে, অ্যালার্ট করেছে যে দেখো এটা। কারণ ওই যে বললাম না একটু ব্লিডিং হতেই পারে প্রেগনেন্সিতে, নো নেভার, কোনো ব্লিডিং প্রেগনেন্সিতে অ্যালাউড না, এবং অ্যানি ব্লিডিং ফ্রম দ্য জেনিটাল ট্রাক্ট ইউ শুড বি এক্সক্লুড দ্য প্লাসেন্টা প্রিভিয়া আনলেস ইট প্রুভড আদারওয়াইজ। কাজে এই জিনিসটাকে ইগনোর করা নয়, ইট ইজ এ ওয়ার্নিং সাইন, তোমাকে ওয়ার্ন করা হয়েছে, ওয়ার্ন হতে হবে। এটা হলো আমাদের একটা ব্যাপার। 2 নম্বর কথা হলো তারপরের যে বাউটস অফ ব্লিডিংটা হয় সেটা কিন্তু খুব টরেনশিয়াল ব্লিডিং হয়। অনেক দেখা গেলো 2-3 দিন 5 দিন 7 দিন সে ভালোই আছে, আর কোনো প্রবলেম নাই, সবাই খুব হ্যাপি। যদি সেই সময় সে অ্যান্টিনেটাল চেক আপে যায় তাহলে কিন্তু এটা ডায়াগনোসিস হয়ে যেত, কিন্তু যেহেতু সেটা হয় নাই, সে খুব হ্যাপি, সে বাসায় ওয়েট করছে। দেখা গেল তার সাডেনলি এত ব্লিডিং শুরু হয়ে গেছে, তখন পেশেন্ট আমাদের কাছে আসবে, তুমি দেখবা তোমার ট্রলিতে, এবং রক্তে মনে হয় বন্যায় ভেসে যাবে, একদম সব ভেসে শেষে যাচ্ছে রুগী। তাহলে এইরকম সময় আমরা যদি একটা পেশেন্টকে আমরা অ্যাটেন্ড করি, তাহলে আমরা কী পাবো? প্রথমে আমাদের জেনারেল এক্সামিনেশন, প্রথমে আমরা দেখবো যে পেশেন্টের সাইন্স অফ শক আছে কিনা। অনেক ব্লিডিংয়ে বেশিরভাগ অ্যান্টিপার্টাম হেমোরেজ কিন্তু শকে আসতে পারে, এবং ফিউ পার্সেন্টেজ যেটা অল্প ব্লিডিংয়ে তারা অ্যাওয়ার হয়, সচেতন হয়ে তারা আসতে পারে। যদি পেশেন্ট শকে আছে, দেখবা পেশেন্ট পেল, কোল্ড কামে স্কিন, তার সোয়েটিং হচ্ছে, এনিমিক হয়ে গেছে পেশেন্ট,
এবং তুমি তার টাকিকার্ডিয়া হচ্ছে এবং ব্লাড প্রেশার কিন্তু কমে যাচ্ছে, মানে দিস আর দ্য ফিচার্স অফ শক, এটা আমরা তখন পাবো। তখনই আমরা কি করি, চট করে যখনই এরকম আমরা পাবো, সবার আগে ইটস এ টিম ওয়ার্ক, শাউট ফর হেল্প, আসো তো, ওটা রুগী এসছে, খুব খারাপ, প্রচুর ব্লিডিং হচ্ছে। কেউ কি করছে, চ্যানেল ওপেন করছে, হোয়াইট বোর্ড ক্যানোলা 2টা, ব্লাডটা টেনে স্যাম্পল করে দিচ্ছে যে তাড়াতাড়ি করে আপনারা ব্লাড জোগাড় করেন, রুগীর প্রচুর ব্লিডিং হচ্ছে, 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ, কয় ব্যাগ রাখবো আপনারা, যত তাড়াতাড়ি পারেন 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ নিয়ে আসেন তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি, একটা হলেই নিয়ে আসবেন, এরকম আর কি। তাহলে একটা চ্যানেলে আমরা কি করছি, ভলিউম রিপ্লেসমেন্ট করতে থাকবো বাই হার্টম্যান সলিউশন, যাতে তার হাইপারটেনশন না হয়ে যায়। তারপরে কি করব আমরা, চট করে আমরা যেটা করব সেটা হলো পার অ্যাবডোমেন একটা এক্সামিনেশন করে, তেমন জোরে হাত দিব না, কারণ এমন হতে পারে যে আমি হাত দেওয়ার কারণে ব্লিডিং আরও বেড়ে গেল। কারণ আমরা দেখব যে অ্যাবডোমেনটা ইউজুয়ালি সফট থাকে, টেন্ডারনেস নেই, মানে পেইনলেস ব্লিডিং, খুব ব্যথা নেই কোনো। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হলো ম্যাল প্রেজেন্টেশন, ব্রিচ অথবা ট্রান্সফার স্লাই, এবং নিচে দিয়ে দেখা যাচ্ছে যে আমরা হেড পাচ্ছি না কিংবা উপরে হেড পাওয়া যাচ্ছে, তখনই আমরা বুঝি এটা ম্যাল প্রেজেন্টেশন। আর কি দেখতে পাবো আমরা, যে ব্লাডার অনেক সময় ফুল থাকতে পারে। ব্লাডার থাকলে আমরা কি করি, তখন আমরা একটু পিভিতে যে দেখি, আমরা কখনো পারভেশনাল এক্সামিনেশন করব না, অনলি ইন্সপেকশন। তুমি দেখো কতটুকু ব্লিডিং হচ্ছে, আমরা দেখলাম যে একদম ভেসে যাচ্ছে, ভেতরে টাচ কিছু করা যাবে না, জাস্ট পুটে ক্যাথেটার করে দিলে যেটা সুবিধা হবে, ব্লাডার যদি ফুল থাকে তাহলে সেটা তোমাকে ইরিটেশন থেকে কমাবে। আর 2 নম্বর হলো যেটা, urinary catheter is urinary output is a very good indicator for the cardiac output and the state of the shock. শকের কোন স্টেটে সে আছে, কোন স্টেজে আছে, এটা খুব ভালো ইন্ডিকেটর। কাজে আমরা ক্যাথেটার দিয়ে ইউরিন আসছে কিনা, এবং যদি ইউরিন দেখি তাহলে আমি খুব হ্যাপি হই যে না, এখনও পেশেন্ট ওই পরিমাণ খারাপ এখনও হয়নি, কাজে এটা আমরা করে দিব। এইরকম একটা ম্যানেজমেন্ট যখন আমরা করলাম, তাহলে আমরা কি করেছি, আমরা চ্যানেল ওপেন করেছি, ব্লাড আনতে বলেছি, আমরা একটু হালকা করে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে ক্যাথেটার করে আমরা রুগীকে রেডি করছি। এবং আমরা তাড়াতাড়ি কি করব, আমরা পুরনো কাগজপত্রগুলো কিন্তু একটু খোঁজ করার চেষ্টা করবো যে আগের কোনো কাগজপত্র, রিসেন্ট কোনো আলট্রাসোনোগ্রাফি আছে কিনা। অনেক আলট্রাসোনোগ্রাফি মানুষ আর যাই করুক, অ্যান্টিনেটাল চেক আপ করুক বা না করুক, আলট্রাসোনোগ্রাফি এটা কিন্তু ঠিক মতো করে, কিন্তু সব জায়গায় যে ঠিক রিপোর্ট তোমার আসে তা কিন্তু নয়। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে প্লাসেন্টা প্রিভিয়া আছে, ওখানে হয়তো মিস হয়েছে, নাই। আমি বলেছি এই ধরনের ব্লিডিং ইট ইজ ডিউ টু দ্য প্লাসেন্টা প্রিভিয়া আনলেস ইট প্রুভড আদারওয়াইজ, কাজে তোমাকে সেভাবেই দেখতে হবে, এটা ইজ প্লাসেন্টা প্রিভিয়া। এখন কথা হলো যে ম্যানেজমেন্ট কেমন হবে। এই জিনিসটা যখন আমরা করব, তখন ম্যানেজমেন্টের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট যেটা হলো, ইট ডিপেন্ডস আপন দ্য গেস্টেশনাল এজ, ইট ডিপেন্ডস আপন দ্য ম্যাটারনাল কন্ডিশন অ্যান্ড দ্য ফিটাল কন্ডিশন। আমি কিন্তু বলবো ফার্স্ট ইট ডিপেন্ডস আপন দ্য ম্যাটারনাল কন্ডিশন। যদি এত বেশি ব্লিডিং হতে থাকে যে আমার মা শকে যেতে থাকে, আমার মায়ের লাইফ ইজ থ্রেটেন্স টু ডাই, তাহলে তো আমার কোনো কনজারভেটিভ ট্রিটমেন্টের কোনো প্রশ্নই আসে না। কাজে সেটা কত জেস্টেশনাল উইকস, সেখানে বাচ্চা ভালো আছে কি মন্দ আছে সেটা আমার দেখার কোনো সুযোগ নেই। তবে ওই যে বলেছি ফরচুনেট নেচার, অলমাইটি আমাদেরকে অনেক হেল্প করে, কারণ ব্লিডিংটা ইউজুয়ালি টার্মের দিকে এসে হয়, অনেকটু এগিয়ে গিয়ে হয়। তার কারণ যখন আমাদের লোয়ার সেগমেন্ট উপর দিকে টান লাগে তখনই ব্লিডিং শুরু হয়, কারণ এই প্লাসেন্টা কিন্তু অনেক আগে থেকে এখানে ছিল, কিন্তু তখন কিন্তু তার খুব একটা ব্লিডিং হয় নাই, ব্লিডিং শুরু হয়েছে এখন। কাজে ফরচুনেটলি এটা অনেক সময় দেখা যায় যে টার্মের কাছাকাছি। কাজে যদি টার্মের কাছাকাছি থাকে বা যেখানে আমার কাছে মনে হয় যেটা যে হ্যাঁ আমরা খুব দ্রুত যদি ডিসিশন নেই, তাহলে উই ক্যান সেভ দ্য লাইফ বোথ মাদার অ্যান্ড দ্য ফিটাস। ফিটাসের কন্ডিশন, ফিটাস ইউজুয়ালি ভালো থাকে। কেন ভালো থাকে আমি বলি, এই যে ব্লিডিংটা হয় বেশিরভাগ এটা হলো ম্যাটারনাল ব্লাড। তা আমরা বলেছি না দুজনের মাধ্যমে একটা ব্যারিয়ার আছে, এটা বেশিরভাগ হলো ম্যাটারনাল ব্লাড। কাজে মা বেশি সাফার করে বাচ্চার চেয়ে, সেই জন্য ব্লাডটা অনেক সময় ভালো থাকে। 2 নম্বর কারণ হলো রুগীরা কিন্তু রক্ত দেখলে আর যাই হোক ভয় পায়, যখন দেখছে এত ব্লিডিং হচ্ছে ওরা কিন্তু বেশি সময় নেয় না, বিকজ ইট ইজ অবভিয়াস, ইউ ক্যান সি দ্য ব্লিড। খুব খারাপ হলে ইন্টারনাল ব্লিডিং, যে ব্লিডিংটা হচ্ছে পেটের মধ্যে হচ্ছে, যেমন একটুপিক প্রেগনেন্সির কথাই তুমি যদি ধরো, তাহলে প্রচুর ইন্টারনাল হেমোরেজ হচ্ছে, যেহেতু তার পারভেশনাল কোনো ব্লিডিং নাই, দে আর নট অ্যাওয়্যার, তারা কিন্তু এটাকে ইগনোর করছে। বাট এই ব্লিডিংটা যেহেতু আমাদের ভ্যাজানাল রুট দিয়ে চলে আসতেছে, প্রচুর ভিজে যাচ্ছে, কাজে সেক্ষেত্রে কিন্তু মায়েরা বা পেশেন্ট তাড়াতাড়ি আমাদের যতদূর পারে হসপিটালে আসে। কিন্তু যতটুকু ডিলে হয় ডিউ টু টেকিং দ্য ডিসিশন, ডিউ টু ট্রান্সপোর্ট, ডিউ টু দ্য হসপিটাল ডিলে, এইসব ডিলের কারণে। কাজে এই ডিলেগুলো কিন্তু আমাদেরকে ওই যে ইওসি যখন আমরা বলি যে হোয়াট ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার, তখন এই ডিলেগুলোকে কিন্তু আমরা খুব ভালো করে অ্যাড্রেস করি। তাহলে এরকম একটা পর্যায়ে যখন মা খুব শকে থাকবে, তখন আসলে জেস্টেশনাল এজ বা ফিটাল কন্ডিশন খুব একটা ম্যাটার করে না। আমরা কি করব? সিজারিয়ান।
আসলে যেটা হলো যে এই যে প্লাসেন্টার কিছু গ্রেড আছে, এই গ্রেডগুলা আমাদের জানাটা খুব দরকার। এই গ্রেডগুলো যদি আমাদের আগের আল্ট্রাসোনোগ্রাফি থাকে তখন আমরা পেতে পারি। আর যদি কখনো অ্যান্টিনেটাল পিরিয়ডে রুগী যখন কোনো ব্লিড করছে না, যখন ইন্টারভেল পিরিয়ডে আমাদের কাছে আসে, তখন আল্ট্রাসোনোগ্রাফির পাশাপাশি আমরা কিন্তু কালার ডপলার করি, ডপলার আল্ট্রাসোনোগ্রাফি, যেটা দেখি খুব ভাস্কুলারিটি এবং ওই ভেসেলটা কত দূর পর্যন্ত ব্যাজাল প্লেটকে ইনভেট করেছে কিনা, মায়োমেট্রিয়ামে পর্যন্ত চলে গেছে কিনা, অ্যাক্রিটা টাইপের হচ্ছে কিনা, এটা আমরা কিন্তু বুঝতে পারি। তাহলে ওইটা আমরা করার সুযোগ থাকলে আমরা করব, অথবা এমআরআই করা যেতে পারে। এমআরআইয়ের যেটা সুবিধা হলো পোস্টেরিয়র টাইপ যেটা, সেটা আল্ট্রাসোনোগ্রাফি অনেক সময় অতটা ভালো করে বা ডপলার অতটা ভালো করে কিন্তু বুঝে না যে কতটুকু পর্যন্ত সে ইনভেট করেছে, কিন্তু এমআরআই যদি করা হয় তাহলে খুব ভালো। কিন্তু আসলে এমআরআই কিন্তু আসলে আমরা ইউজুয়ালি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুব একটা করি না। আমরা করি সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি, ট্রান্সঅ্যাবডোমিনাল, অ্যান্ড যেটা করি সেটা হলো কালার ডপলার। এবং সেখানে কালার ডপলার দেখলে দেখা যাবে এখানে ক্যানেল অফ ব্লাড, ফুল অফ ব্লাড এবং হাইলি টার্বুলেন্ট, প্রচুর স্রোতে ব্লাড যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের কালার ডপলারে দেখা যায়, যেটা দেখে আমরা এটা ভিরুলেন্সটা বুঝতে পারি। আমাদের বইতে একটা আছে যেটা যে আমরা ডাবল সেট আপ এক্সামিনেশন পিভি করতে পারি। ডাবল সেট আপ মানে হলো তুমি যদি কখনো মনে করো যে এই পেশেন্টটা মেবি লেবারে চলে গেছে, ইউ ক্যানট ডু দ্য পিভি এক্সামিনেশন, বাট কন্ট্রাকশন হচ্ছে, রুগী পেইন এমন হচ্ছে, তাহলে এমন হতে পারে পেশেন্ট লেবারে চলে যেতে পারে। সেই রকম ক্ষেত্রে ওটিতে আমরা পেশেন্টকে নিয়ে যেতে পারি। ওটিতে নিয়ে গিয়ে অল দ্য ম্যানেজমেন্ট রেডি ফর দ্য সিজারিয়ান সেকশন করে আমি কিন্তু একটা জেন্টাল পারভাইজানাল এক্সামিনেশন করে তোমার এক্সপার্টিস্ট অথবা যিনি সিনিয়র আছেন উনি দেখতে পারেন যে এমনও তো হতে পারে যে প্লাসেন্টা এরকম ছিল আমাদের টাইপ 2 অ্যান্টিরিয়র, এখন একটু সরে গেছে, প্রেজেন্টিং পার্টটা নেমে গেছে, বাচ্চাটা ছোট, ডেলিভারি হয়ে গেছে, এরকম কিন্তু হতে পারে। কিন্তু যদি আমি দেখি যে না খুব বেশি ব্লিডিং হচ্ছে এবং এই যে এআরএমটা করব বা পিভি করব কিংবা আমার এই ডেলিভারিটা হতে বেশি সময় লাগবে, সো নো, you should go straight for the cesarean section to save the life of the mother, whatever may be the condition of the baby. তাহলে এটা হলো আমাদের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বা ইমিডিয়েট ম্যানেজমেন্ট বলতে আমরা যেটাকে বুঝাই। এরপর যেটা আসতেছে সেটা হলো কনজারভেটিভ অ্যাপ্রোচ। এটা পরে বললাম, সবসময় আমরা কনজারভেটিভ আগে বলি আর ইমার্জেন্সি পরে বলি, কিন্তু কনজারভেটিভ অ্যাপ্রোচটা আমি পরে বললাম এই কারণে বেশিরভাগ পেশেন্ট কিন্তু মা এই ইমার্জেন্সিভাবে আসে এবং যাদের ইমার্জেন্সি অ্যাপ্রোচ লাগে। তবে কিছু কিছু পেশেন্টস আছে যারা হলো ওই যে বললাম ওয়ার্নিং সাইন বা রিপিটেড বাউটস ব্লিডিং হয়েছে এসছে, ওই রকম একটা পেশেন্টের ক্ষেত্রে আমি যদি দেখি তার জেস্টেশনাল এজ কম আছে, সাচ এস জেস্টেশনাল এজ এখন আছে মনে করো 34 বা 33 এরকম আছে, মায়ের কন্ডিশন ভালো এবং ব্লিডিংটা কমে গেছে, এইরকম ক্ষেত্রে বাচ্চা ভালো আছে, আমরা কখনো কখনো একটু ওয়েট করতে পারি যে আমরা কি বাচ্চাটাকে আরেকটু ম্যাচিউর করতে পারি কিনা, যাতে আমাদের ফিটাল সার্ভাইলেন্স রেটটা একটু বেড়ে যায়, বেঁচে থাকার সম্ভাবনা বাড়ার জন্য আমরা ওয়েট করি। ওই সময়ের মধ্যে আমরা যেটা করি সেটা হলো যে মাকে যদি মানে এনিমিক থাকে তাহলে ব্লাড ট্রান্সফিউশন দিব অথবা হেমাটেনিক্স দিয়ে এনিমিয়াটা কারেকশন করে রাখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার যেটা হলো যে তোমার অলওয়েজ সেট আপ থাকতে হবে যেটা যে কোনো সময় তোমার ইমার্জেন্সি হতে পারে, যেমন 24 আওয়ার সিজারিয়ান সেকশনের ফ্যাসিলিটিস থাকতে হবে, যে হঠাৎ করে তোমার অ্যাডমিটেড পেশেন্ট তোমার যদি মনে করো রাত 2টার সময় খারাপ হয়ে গেল এবং তুমি যদি সিজারিয়ান করতে না পারো এবং এটার জন্য যদি মায়ের কিছু হয় তাহলে কিন্তু এটার জন্য আমরা একদমই দায়ী থাকবো। তাহলে এটা একটা 2 নাম্বার হলো আমরা বাচ্চাকে কর্টিকোস্টেরয়েড দিই লাং ম্যাচুরিটির জন্য, ঠিক আছে। এভাবে আমরা তখন অপেক্ষা করব, অপেক্ষা করে আমরা যেটা করি পেশেন্টকে মনিটর করতে থাকি, বলি যে এটা মাকে যে আপনারা ব্লাড দেওয়া হয়েছে, আপনারা 2-3 ব্যাগ ব্লাড সবসময় হাতের কাছে রাখবেন, আপনারা ড্র করে ব্লাড ব্যাঙ্কে জমা রাখবেন, তার ওষুধ প্রয়োজনীয় ওষুধপত্র হসপিটাল থেকে যেটা আছে যদি কোনো এক্সট্রা প্রয়োজন হয় সেটা আনিয়ে রাখবো, সবসময় তার একটা অ্যাটেন্ডিং লোক থাকবে যে ইমার্জেন্সি যদি আমাদের সিজারিয়ান করতে হয় তাহলে যেন আমি এটা করতে পারি এবং আমার টিম সবসময় অ্যালার্ট থাকবে। তাহলে এভাবেই আমরা কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে যখন আমি দেখবো যে হ্যাঁ এটা 36 পর্যন্ত চলে গেছে বা 37 পর্যন্ত যাওয়া গেছে তখন কিন্তু আমরা তাকে সিজারিয়ান করে ফেলতে পারবো। তাহলে এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। যেটা না বললেই নয় সেটা হলো রিপিটেড সিজারিয়ান সেকশন উইথ প্লাসেন্টা প্রিভিয়া। এটা কিন্তু অলরেডি আমি কিছু কিছু কথা বলে ফেলেছি যে রিপিট যদি সিজারিয়ান সেকশন হয় তার মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা কম, কারণ স্পিড ব্রেকারে গাড়ি আটকে গেছে। লোয়ার সেগমেন্ট, এমনিতে লোয়ার সেগমেন্টে যদি প্লাসেন্টা থাকে তাহলে মরবিড অ্যাডহেরেন্ট হয়, কেন?
তার বেশি নিউট্রিশন আনার জন্য সে একটু বেশি পরিমাণ ইনভেস্ট করে। আর সেখানে যদি আমাদের প্রিভিয়াস স্কার থাকে তাহলে তো সেখানে ফাইব্রাস টিস্যু, সে তো তখন নিউট্রিশনের জন্য আরও বেশি আঁকড়ে ধরছে। সেই জন্য সে কী করছে, এটাকে আঁকড়ে ধরে অনেক সময় ব্লাডার ওয়াল পর্যন্ত তার নিউট্রিশন আনার জন্য সে কিন্তু আঁকড়ে ধরছে। এবং এটা এত ভয়াবহ একটা ব্যাপার, তোমরা যদি এখন ওয়ার্ডে যাও তুমি দেখবা প্রচুর পেশেন্ট আমাদের পেরিপার্টাম হিস্টেরেক্টমি করতে হচ্ছে, মানে সিজারিয়ান হিস্টেরেক্টমি বলো অথবা পেরিপার্টাম। সিজার করেছি, সিজার করার পরে দেখা যাচ্ছে বা করতে রেডি হয়েছে তখন আমার এত ব্লিডিং হচ্ছে যে আমি ইউট্রাস সেভ করতে পারি নাই। সেই জন্য আমাদের খুব সুন্দর, আমার যখন তোমরা শিখবা দেখবা যে একটা বিরাট একটা কাউন্সেলিং পেপার তৈরি করতে হয় যে আপনার এই ঘটনা হয়েছে, এই ঘটনার জন্য আপনার কিন্তু এমন হতে পারে আমরা যখন অপারেশন করতে যাব তখন কিন্তু তার এই জরায়ু ফেলেও দিতে হতে পারে। তার কারণ দেখা গেল রুগী মনে করলো আমার একটা মাত্র বাচ্চা, আবার এখানে একটা বাচ্চা হলো কিংবা এই বাচ্চাটা ভালো থাকলো কি না, আমি আবার বাচ্চা কবে নিতে পারবো না, এটা অনেক সময় পেশেন্ট নাও মেনে নিতে পারে, এটা একটা ব্যাপার। এবং ওখানে আরেকটা ব্যাপার যেটা থাকে সেটা হলো যেহেতু ইউরিনারি ব্লাডার পর্যন্ত ইনভেট থাকে সেখানে আমাদের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে। প্রচুর সময় আমাদের দেখা যায় সার্জারি যে আমাদের কলিগস আছে তাদের সাহায্য নেই আমরা, আমাদের ইউরোলজির যে কলিগস আছেন তাদেরকে সাহায্য নেই। আর যেটা প্রবলেম হয় সেটা হলো ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশন নিজেই কিন্তু এটা একটা প্রবলেম, সে এত বেশি প্রবলেম সৃষ্টি করে এবং ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন লাগে। মনে করো আমি একসাথে তাকে 3 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ 7 ব্যাগ ব্লাড দিলাম, এই ব্লাড ট্রান্সফিউশনের জন্য তার কিন্তু পরবর্তীতে অনেক কমপ্লিকেশন হতে পারে, এই জন্য তাদের হেল্প কিন্তু আমাদেরকে নিতে হয়। তাহলে এই যে এরকম একটা অ্যাপ্রোচ করা এবং হিস্টেরেক্টমি ডিসিশন নিয়ে আমরা নামার পরে আমরা যখন ওপেন করব, ওপেন করার পরে আমাদেরকে খুব সিনিয়র যিনি তিনি এই অপারেশনটা করেন এবং শুধু উনি একা করেন না, ওনার সাথে উনি ওনার কলিগসদেরকে ইনভাইট করেন, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যান এবং এটা এক্সপার্টিস যেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে হয়তো বা তোমাদের খুব একটা জিজ্ঞাসা করবো না, কিন্তু এটা তোমাকে কিন্তু সবাই জিজ্ঞাসা করবে যদি প্রিভিয়াস স্কার থাকে তাহলে কি প্রবলেম হবে। তাহলে এক নম্বর হলো প্লাসেন্টার মাইগ্রেশন হবে না, মরবিড অ্যাডহেরেন্ট থাকবে, এটা হলো বড় সমস্যা। প্লাসেন্টা সেপারেট হওয়ার পরে আমি বলেছি যেটা যে খুব কমন একটা শব্দ এপিএইচ ফলোড বাই পিপিএইচ, এই একটা শব্দ আমরা খুব ব্যবহার করি। কীরকম? APH followed by PPH। তার মানে হলো যার অ্যান্টিপার্টাম হেমোরেজ হচ্ছে সেই আবার পোস্টপার্টাম হেমোরেজে বেশি সাফার করছে। তার কারণ যখন অ্যান্টিপার্টাম হেমোরেজ হচ্ছে তার এমনিতে ব্লাড কম থাকে এবং ব্লাডটা কম থাকার সময় যে এনিমিক নয় তার যতটুকু ব্লিডিং হবে, যতটুকুতে সে রিয়াকশন হবে বা খারাপ হয়ে যাবে, যে এনিমিক সে আগে খারাপ হয়ে যাবে, সে কারণে সেটা। আর হলো এনিমিয়া থাকলে আমরা জানি ব্লাডের ভিতর আমাদের যেটা শুধু ব্লাডের সেলই থাকে তা নয়, সিরাম থাকবে, কোয়াগুলেশন ফ্যাক্টর থাকবে, তার কিন্তু কোয়াগুলেশন ফ্যাক্টরটাও কম থাকছে, সেটা একটা ফ্যাক্টর। আর হলো এখানে নিচে থাকার কারণে মরবিড অ্যাডহেরেন্ট থাকে অনেক সময়, এবং এটার সাথে যেটা হয় প্লাসেন্টা সেপারেট হয়ে যাওয়ার পরে এই যে কন্ট্রাকশন এবং রিট্রাকশন প্রপার্টি অফ দ্য আপার সেগমেন্ট সেই জিনিসটা লোয়ার সেগমেন্টে না থাকার কারণে তার পোস্টপার্টাম হেমোরেজ হওয়ার চান্স অনেক বেশি। তাহলে দিজ আর দ্য কমপ্লিকেশনস। এখন আমরা কমপ্লিকেশনসগুলো একটু অল্প কথার মধ্যে যদি সারি, কী কী কমপ্লিকেশনস হতে পারে? ডিউরিং প্রেগনেন্সি রিপিটেড বাউটস অফ ব্লিডিং। আর কি হতে পারে? দেয়ার আর চান্স অফ ম্যাল প্রেজেন্টেশন, ব্রিচ, ট্রান্সভার্স লাই। দেয়ার ইজ এ চান্স অফ প্রিটার্ম লেবার ডিউ টু ব্লিডিং, হচ্ছে ব্লিডিং স্পন্টিনিয়াস পেশেন্ট লেবারে চলে গেছে, অথবা যেটা হয়েছে যে তার লেবারে আমরা প্রিটার্ম ডেলিভারি করতে বাধ্য হয়েছি, সেটা হতে পারে। এটা হলো আমাদের ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ডে আমাদের যেটা সমস্যা। আর্লি রাপচার অফ দ্য মেমব্রেন হতে পারে এবং মেমব্রেন রাপচার হয়ে অনেক সময় কর্ড প্রলাপস হয়ে যেতে পারে। এখন আসলে ইন্টারপার্টাম ডেলিভারির সময় কি হতে পারে? সেম এক্সেসিভ ব্লিডিং হতে পারে, অপারেটিভ ইন্টারফারেন্স বেশি লাগে, প্রচুর ব্লাড ট্রান্সফিউশন লাগে, ট্রান্সফিউশন রিয়াকশন হতে পারে এবং ট্রান্সফিউশন হ্যাজার্ডস হতে পারে। পোস্টপার্টাম পিরিয়ডে বলেই ফেলেছি এপিএইচ ফলোড বাই পিপিএইচ। কেন পিপিএইচ হয় এটা আমাদের কাছে ক্লিয়ার। আর কি হতে পারে? যখনই পিপিএইচ বেশি হবে তখন মায়ের কিন্তু আরও কিছু কমপ্লিকেশনস, যেমন দেখা গেল তার কার্ডিয়াক প্রবলেম হতে পারে, পালমোনারি প্রবলেম হতে পারে, এবং যেটা খুব বেশি হয় সেটা হলো অ্যানিউরিয়া হয়ে রেনাল ফেলিয়ার ডেভেলপ করতে পারে। আর সেপসিস ইনফেকশন হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে, কারণ যেহেতু সে এনিমিক, তাকে হ্যান্ডেলিং হয়েছে, তার অপারেশন হয়েছে, অনেকক্ষণ ধরে আমরা তাকে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে তাকে অপারেশনই করেছি, সেই সব ক্ষেত্রে কিন্তু তার দেখা যাচ্ছে তার সেপসিস হওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে। আলটিমেটলি যেটা হচ্ছে কি হচ্ছে, মাতৃমৃত্যুর হার বেড়ে যাচ্ছে, সবশেষের কথা। আর বাচ্চার ক্ষেত্রে যেটা হতে পারে, একটা হলো প্রিটার্ম,
প্রচুর প্রিটার্ম বাচ্চা হয়, ছোট ছোট বাচ্চা, মায়ের সাথে আমরা কিন্তু তখন তাকে ডেলিভারি করে ফেলছি এবং বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে হওয়ার পরপরই মারা যাচ্ছে। তাহলে প্রিটার্ম বাচ্চা হতে পারে। এবং অনেক সময় কিন্তু বাচ্চার কনজেনিটাল অ্যানোমেলিস অ্যাসোসিয়েটেড থাকে, বিকজ কনজেনিটাল অ্যানোমেলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ম্যালপ্রেজেন্টেশন অ্যান্ড ম্যালপ্রেজেন্টেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্লাসেন্টা প্রিভিয়া, কোরিলেট করছে এটার সাথে। তাহলে এবং বাচ্চার ডেথ অবশ্যই তোমার ইনকেস দ্য পেরিনেটাল ডেথের পরিমাণ বাড়ছে। তাহলে আমরা জানলাম যে প্লাসেন্টা প্রিভিয়া সম্বন্ধে এটা জানলাম। এরপর যেটা কারণ সেটা হলো আমাদের অ্যাব্রাপশিও প্লাসেন্টা। এটা আমরা একটু সংক্ষেপে বলতে পারবো, তার কারণ হলো যেটা অনেকটা জায়গা আমরা কভার করে ফেলেছি। অ্যাব্রাপশিও প্লাসেন্টা হলো প্রিম্যাচুর সেপারেশন অফ দ্য প্লাসেন্টা বিফোর ইন এ নর্মালি সিচুয়েটেড প্লাসেন্টা। এটা হলো আমাদের নর্মালি সিচুয়েটেড প্লাসেন্টা, বাট সামহাউ এটা সেপারেট হয়ে গেছে, সেপারেট হয়ে এখানে ব্লিডিং জমে গেছে। এটাকে আমরা বলছি অ্যাব্রাপশিও প্লাসেন্টা। অ্যাব্রাপশন মানে হলো ছিঁড়ে যাওয়া। এটার কয়েকটা টাইপ আছে। টাইপের মধ্যে যেটা হলো সেটা কীরকম হতে পারে, প্রথম যেটা হলো সেটা হলো এটা কনসিল্ড। এটা এরকম কনসিল্ড মানে এটা সেপারেট এখানে হয়েছে বাট কনসিল্ড। এর পরিমাণটা যদি অল্প হয় তখন তাকে আমরা বলি রেট্রোপ্লাসেন্টাল হেমাটোমা। পরিমাণ যদি বেশি হয় তখন তার নাম হয়ে গেলে অ্যাব্রাপশিও প্লাসেন্টা। এই ধরনের যে ব্লিডিংটা, এটা সবচেয়ে ইউনিক প্রপার্টি, যেটা প্রচুর পেইন হবে পেশেন্টের, কারণ এটা ছিঁড়ে যাওয়ার কারণে রোগী কিন্তু সিভিয়ার পেইন। আমরা বলেছিলাম ইন কেস অফ প্লাসেন্টা প্রিভিয়া পেইনলেস ব্লিডিং, সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। আরেকটা কি হতে পারে, তাহলে এটা কনসিল ভ্যারাইটি হতে পারে, আবার হতে পারে ব্লিডিংটা এখান থেকে চুইয়ে চুইয়ে ভ্যাজাইনা দিয়ে চলে আসলো, এটাও কিন্তু হতে পারে। কাজে এটাকে আমরা বলছি রিভিল্ড ভ্যারাইটি। তাহলে এখন এই যে অ্যাব্রাপশিও প্লাসেন্টা এটা কাদের হচ্ছে, ইউজুয়ালি আমরা দেখেছি আবারও হাই বার্থ অর্ডার, এল্ডারলি মাদার, তাদের হওয়ার সম্ভাবনা বেশি। এবং কমন একটা অ্যাসোসিয়েশন আছে সেটা হলো প্রিএক্লাম্পসিয়া। এবং এই যে এল্ডারলি মাদার এবং তার হাই বার্থ অর্ডার, এটার সাথে প্রিএক্লাম্পসিয়ারও রিলেশন আছে, এই অ্যাব্রাপশিয়নেরও কিন্তু রিলেশন আছে। আর কোথায় হতে পারে, ট্রমা। দেখা যাচ্ছে যে সাডেনলি অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অথবা মহিলা পানি আনতে গিয়েছে পড়ে গেছে, অ্যাবডোমেনে ট্রমা হয়েছে, সেখান থেকে হতে পারে। এটা আমরা তাহলে এরকম দেখতে পাবো। তাহলে এটা ইট মে বি কনসিল্ড, ইট মে বি রিভিল্ড, অর ইট মে বি মিক্সড। একটু বিবেচনা করে দেখো, যদি এই ব্লাডটা, আচ্ছা একটু পরে বলছি। তাহলে এখন আমরা খুব পেট কোশ্চেন তোমাদের, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লাসেন্টা প্রিভিয়া অ্যান্ড অ্যাব্রাপশিও প্লাসেন্টা। এবং এটা রিটেনে এত বেশি আসে এবং তোমরা লাইন বাই লাইন এত সুন্দর করে লিখো যে আমরা একদম টোটাল একদম ফুল মার্কস দিয়ে দিচ্ছি। তাহলে আমরা উই শুড স্টার্ট ফ্রম দ্য হিস্ট্রি। প্রথমেই হলো কি, ইন কেস অফ প্লাসেন্টা প্রিভিয়া ইট ইজ রিকারেন্ট ব্লিডিং, অ্যাপারেন্টলি কজলেস অ্যান্ড পেইনলেস। বাট এখানে কি হচ্ছে, এটা সিঙ্গেল টাইম ব্লিডিং হচ্ছে এবং ইট ইজ ভেরি পেইনফুল। এবং কজ কি, ইট মে বি অ্যাসোসিয়েটেড উইথ প্রিএক্লাম্পসিয়া, তার সাথে কজ থাকতে পারে। তারপরে আসো আমরা ভাইটালস কেমন হবে। এই পেশেন্টের যতটুকু ব্লিডিং হবে সে ততটুকুই খারাপ হবে, কিন্তু এই পেশেন্ট কি হবে, অল্প অল্প ব্লিডিং হয়েছে কিন্তু সে বেশি খারাপ হয়েছে। কেন, ওই যে সে ঢেকে রেখেছে, কনসিল্ড হয়ে গেছে, আসলে সেখানে প্রচুর পরিমাণে ব্লাড জমা হয়ে গেছে। এখন আমি জাস্ট সিম্পলি এনিমিয়া দেখতে যেয়ে দেখলাম যে পেশেন্টের এখানে প্রচুর ব্লিডিং হচ্ছে, পেশেন্ট এনিমিক, কিন্তু এখানে আমি দেখলাম ব্লিডিং অল্প বাট এনিমিয়া অনেক বেশি। বাট থিঙ্ক অ্যাবাউট যে কেন তার এই অ্যাবনর্মাল, কেন তার এত এনিমিয়া হয়ে গেল, ইন্টারভাস্কুলার কম্পার্টমেন্টে ফ্লুইড, তাহলে এই ব্লাড কোথায় চলে গেছে, নিজ দিয়ে তো বের হচ্ছে না, কোথায় আছে, তাহলে সেটা এই জায়গায় হচ্ছে। কাজে এইটা আমরা দেখতে পারি যে ব্লাড যেটা হচ্ছে, এই জেনারেল কন্ডিশন ইজ কোরিলেটিং উইথ দ্য অ্যামাউন্ট অফ দ্য ব্লিডিং, বাট জেনারেল কন্ডিশন এই অ্যামাউন্ট অফ ব্লিডিংয়ের চেয়ে বেশি খারাপ, সে বেশি এনিমিক এবং এটা বেশি এনিমিক হবে। এখন আমরা যদি অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যাই, এই পেটে যদি আমরা হাত দিই তাহলে আমরা দেখতে পাবো এটা কিন্তু সফট, নন টেন্ডার, বাট এটা কীরকম, টেন্ডার রিজিড, হাত দেওয়া যাবে না, টাচ করা যাবে না, তখনই আমরা কিন্তু সাসপেক্ট করি যে এটা কিন্তু অ্যাব্রাপশিও প্লাসেন্টা। এখন আসি যেটা পারভাইজানাল ব্লিডিংয়ের কথা যদি আসি, আরেকটা কথা হলো, ইন কেস অফ প্লাসেন্টা প্রিভিয়াতে ইউজুয়ালি ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ ম্যালপ্রেজেন্টেশন অর দ্য প্রেজেন্টিং পার্ট ইউজুয়ালি ফ্লটিং, মানে এঙ্গেজ থাকে না। ওই যে টাইপ 2 প্লাসেন্টা প্রিভিয়াতে হয় পোস্টেরিয়রে, হেড এঙ্গেজই হতে পারছে না। সবসময় যে ব্রিজ থাকবে এমন কিন্তু কোনো কথা নেই, হেড থাকলে যে কখনো প্লাসেন্টা প্রিভিয়া হবে না তাও তো কোনো কথা নেই। আর এইখানে কি হবে দেখো, ইউজুয়ালি প্রেজেন্টিং পার্ট হেড থাকে এবং এটা এঙ্গেজ থাকতে পারে, নাও থাকতে পারে, এটা হলো কথা। তাহলে এটা
পারভেজানাল এক্সামিনেশনের মধ্যে আমরা কিন্তু পিভি করতে পারবো না, বাট আমরা উই ক্যান জাস্ট ইন্সপেক্ট দ্য অ্যামাউন্ট অফ ব্লিডিং অ্যান্ড দ্য টাইপ অফ দ্য ব্লিডিং। অ্যামাউন্ট অফ ব্লিডিং এটা বেশি থাকলো, এবং টাইপ কি, এই ব্লাডটা কিন্তু ফ্রেশ রেড, একদম রেড কালার। তার কারণ কি, এটা অল্প একটু পথ বেয়েই কিন্তু বাইরে চলে এসেছে। কিন্তু এই ব্লাডটা কি হবে, দেখো এখানে ব্লিডিং হয়েছে, চুইয়ে চুইয়ে এই পথ পর্যন্ত আসার সময় অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য ব্লাডটা দেখতে অনেকটা কালচে এবং ক্লটেড ব্লাড, অল্টার্ড ক্লাস এরকম কিন্তু আমরা তাকে দেখতে পাই। তাহলে এইভাবে আমরা বুঝি যেটা এটা ডিফারেন্স। ফাইনালি উই ক্যান ডিফারেন্সিয়েট বাই আলট্রাসোনোগ্রাফি। যদি আমাদের, এবং এই আলট্রাসোনোগ্রাফিটা কিন্তু লেবার সুটে থাকার কথা, আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম যে এখানে প্লাসেন্টা কোথায় আছে, এখানে প্লাসেন্টা কোথায় আছে। ম্যানেজমেন্টের মধ্যে শক, ইফ দ্য পেশেন্ট ইজ ইন শক, ম্যানেজমেন্ট ইজ শক। এবং এই প্লাসেন্টা অ্যাব্রাপশিয়া প্লাসেন্টার ক্ষেত্রে দেয়ার ইজ ইউজুয়ালি নো চান্স অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট, যদি খুব ছোট্ট রেট্রোপ্লাসেন্টাল হেমোরেজ না হয়, অল্প একটু প্লাসেন্টা সেপারেট হয়ে গেছে, সেই সব ক্ষেত্রে তুমি ওয়েট করতে পারো। বাট যখন এটা অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা তার নামকরণই হয়ে যাবে, এটাকে কন্টিনিউশন করার কিন্তু কোনো সুযোগ আর নেই। তো অনেক সময় কি হয়, আমি বলেছি সবসময় অলমাইটি মানে বলতেই হবে যে নেচার বা অলমাইটি আমাদেরকে এমন হেল্প করে, যখন এটা সেপারেট হয়ে যায় তখন এই ব্লাডটা কিন্তু অনেক সময় এই অ্যামনিওটিক ক্যাভিটির ভিতরে চলে যায়। ঠিক আছে, ভিতরে যে সে কী করে, এই অ্যামনিওটিক ক্যাভিটিটাকে টেন্স করে, এবং সে তখন কি করে, সার্ভিক্সকে ডাইলেট করে দেয়। এবং খুব ফর্চুনেটলি আমরা অনেক সময় দেখতে পাই মেমব্রেনটা বাল্জ হয়ে আছে, এবং জাস্ট আমরা এআরএম করে দিলাম, এআরএম করে দেওয়ার পরেই দেখা যাচ্ছে পানিটা বের হয়ে আসছে। এটা কিন্তু একটা বড় সুবিধা। কাজেই এরকম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা যে আমরা লেবার কিন্তু হতে পারে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে বেবি যেহেতু ডেথ থাকে, কাজে খুব তাড়াতাড়ি আমাদের বেবির ডেলিভারি করে বেবিকে বাঁচানো লাগবে, এই টেনশনটা যখন আমাদের একটা সাইডে কম থাকে, তখন কিন্তু আমরা তাকে একটা অপশন দিতে পারি যে এআরএম করলাম, এআরএম করে আমাদের হেডটা বসে গেল এটা। কিন্তু যদি এমন হয় যে মায়ের ভাইটাল সায়েন্স খারাপ, এই এআরএম করে আমি ভ্যাজানাল ডেলিভারি করতে গিয়ে মারও অনেক খারাপ হয়ে যাবে, তখন তো আমি অবশ্যই রিস্ক নিব না। তাহলে কমপ্লিকেশনস অফ দ্য, এটা যদি আমরা বলি যে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ দ্য অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা, তাহলে প্রথমে যেটা বলতে হবে হেমোরেজ, 1 নাম্বার। 2 নম্বরে যেটা কথা হলো যেটা যে এটা খুব তাড়াতাড়ি আমাদের মাকে বেশি খারাপ করে দেয়, কারণ যখন আমাদের এই প্লাসেন্টা প্রিভিয়ার হেমোরেজ সে তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসে, কিন্তু এর কিন্তু বুঝতে একটু সময় লাগে, এবং সে কি প্রথমে একটু ব্যথার ওষুধ খায়, সে মনে করে পেইন কমে গেলে হবে, কিন্তু পেইনটা হচ্ছে ইট ইজ নট ডিউ টু দ্য লেবার পেইন, এই পেইনটা বা অন্য কোনো কারণে পেইন নেই, এই পেইনটা হয়েছে ডিউ টু অ্যাব্রাপশন অফ দ্য প্লাসেন্টা, ছিঁড়ে যাওয়ার জন্য। কাজে তারা লেট করে ফেলে, এবং এই লেট করার কারণে দেয়ার ইজ এভরি চান্স অফ দ্য ডেথ অফ দ্য বেবি, বাচ্চা খুব তাড়াতাড়ি কিন্তু মারা যায়। আর এই অ্যাব্রাপশিয়া প্লাসেন্টার মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়, সেটা হলো কোয়াগুলেশন ফেইলিয়ার। এটা কিন্তু তোমাদের মনে করো যে অবস্টেট্রিক্সে কয়েকটা জায়গা আছে যে জায়গায় এই কোয়াগুলেশনটা ফেল করে বা ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন ডেভেলপ করে, এটাকে আমরা বলি কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। খুব সোজা ভাষা। কীরকম, এখানে ব্লাডের ক্লট, কতটুকু ক্লট হয় জানো? আমরা না বলি যে এক মুঠ ব্লাড যদি আমরা নেই 1 ফিস্ট, এখানে 500 সিসি ব্লাড আছে, বাট তুমি যখন দেখতে পারবা প্লাসেন্টা বের করবা, তখন তার মধ্যে একদম কিডনি ডিশ ভরে যাচ্ছে ক্লটেড ব্লাড, তার মানে কত ব্লাড লস হয়েছে তুমি একটু বোঝো। তো এই যে ব্লাড ক্লটটা তার তৈরি হয়েছে, এই তৈরিটা হওয়ার জন্য সে কী করেছে, নিজের সব কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোকে কিন্তু, মানে প্রথমে তো লিকুইড ব্লাড এসেছে, কিন্তু ব্লাড তো কী করে সবসময় কোয়াগুলেট করার চেষ্টা করবে, এক্সট্রা ভেসেশন হলে সে ক্লট ফর্ম করবে, এবং ক্লট ফর্ম করে করে সে নিজের সমস্ত কোয়াগুলেশন ফ্যাক্টরকে খরচ করে ফেলেছে, যে কারণে তার ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন ডেভেলপ করবে, পরে তার এই কোয়াগুলেশন করার ক্যাপাবিলিটি তার থাকছে না। আবার হয় যেটা, যখন আমরা র্যাপিড ব্লাড ট্রান্সফিউশন দিই, তখন বেশিরভাগ ক্ষেত্রে রুগীরা যখন ব্লাড আনে, ওরা তো ডোনার ওরকম নিয়ে আসে না, দেখা যাচ্ছে কি করছে, তারা স্টোরড ব্লাড নিয়ে আসে, এবং স্টোরড ব্লাডের মধ্যে কিন্তু আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর এবং প্লাটিলেট দুটোই কিন্তু আমরা কম পাচ্ছি, যে কারণে দেখা যাচ্ছে আলটিমেটলি কিন্তু এই পেশেন্টগুলোর মানে ডেলিভারি হয়ে যাওয়ার পরেও কিন্তু ব্লিডিং হচ্ছে। এটা একটা কমপ্লিকেশনস। আরেকটা কমপ্লিকেশনস হলো, যখন এখান থেকে ব্লিডিং হয় তখন কখনো কখনো সে ভিতরে চলে আসতে পারে, আর কি করে এই ব্লাডগুলো কি করে, এই মাসেল লেয়ারের ভিতর ঢুকে যায়, ইউট্রাসের মাসেল লেয়ারের ভিতর ঢুকে যায়, ঢুকে গিয়ে ওখানে মাসেলের ভিতরে ঢুকে যায়, এবং হেমোসিডারিন ডিপোজিশন হয়, মাসেলগুলোকে নেক্রোস্ট করে ফেলে, এবং অনেক সময় এই নেক্রোস্ট হয়ে সে একদম বাইরের সারফেস পর্যন্ত চলে আসে। ইভেন আমি এমনও দেখেছি সারফেস পর্যন্ত এসে এখান দিয়ে চুয়ে ব্লাড ইন্টারপেরিটোনিয়াম পড়ে যাচ্ছে, পেরিটোনিয়ামের ভিতরে মানে অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে পড়ে যাচ্ছে। এটাকে তখন আমরা যখন এইরকম একটা ইউট্রাসকে আমরা পাই, তখন তাকে বলে কফ লেয়ার ইউট্রাস।
COV কভ LAIRE কভলিয়ার কভলিয়ার ইউট্রাস। এই ইউট্রাসটা মানে হলো যে আমরা বাইরে থেকে দেখতে পারবো যে ইউট্রাসের মাসেলের লেয়ারগুলোর ভেতরে আমাদের ছোট ছোট ব্লাড ঢুকে গেছে, মাসেলগুলো নেক্রোসিস হয়ে গেছে এবং সেই জায়গাগুলোর ভেতরে হেমোসিডারিন ডিপোজিশন হচ্ছে। এটা দেখে তোমার কাছে মনে হবে ওরে বাবারে বাবা, এই ইউট্রাস আর রাখাই যাবে না, একটা হিস্টেক্টমি করে ফেলতে হবে। বাট খুব ফরচুনেট উই আর যে এই ইউট্রাসটা কিন্তু খুব ভালোই কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্টের পাওয়ারটা কিন্তু তার অতটা কমে না, যে কারণে হিস্টেক্টমি খুব কমই লাগে। তবে APH ফলোড বাই PPH, সেই জন্য APH তোমার প্লাসেন্টা প্রিভিয়া হোক বা অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা, ইউ শুড বি অ্যাওয়ার্ড অ্যাবাউট দ্য পোস্টপার্টাম হেমোরেজ এবং ইনফেকশনটাকে প্রিভেনশন করার জন্য। এবং তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা অক্সিটোসিন ড্রিপটাকে কন্টিনিউ করব। অনেক সময় আমরা স্ট্রেস সুচার দিয়ে বিভিন্ন রকম যেমন বিলিঞ্চ দিতে পারি অথবা বাইলেটারাল ইউট্রানাটাল লাগেশন করতে পারি। আর সবচেয়ে বেশি যেটা আমরা করতে পারি, যেটা পরবর্তীতে যদি আমরা দেখি ভ্যাজানা রুটে বেশি ব্লিডিং হচ্ছে, তাহলে আমরা কন্ডোম ক্যাথেটার দিতে পারি। এটা আমরা পোস্টপার্টাম হেমোরেজের সময় কভার করব। তাহলে আজকে আমাদের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আসলে আমাদের ক্লাস খুব একটা বড় না, কিন্তু প্রথম দিকে আমাদের কিছু সময় গেছে যেটাতে আমরা কিছু টার্মস বা কিছু জিনিসকে আমরা একটু ক্লিয়ার করে নিয়েছি। তাহলে আজকে আমরা পড়েছি অ্যান্টিপার্টাম হেমোরেজ ডেফিনেশন, তার সাথে আমরা পড়েছি যে হোয়াট আর দ্য টাইপস, কি কজ, হোয়াট ইজ প্লাসেন্টা প্রিভিয়া, হোয়াট ইজ অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া কেন হচ্ছে, তাদের ডিফারেন্স কী, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টার সাথে ডিফারেন্স কী, কমপ্লিকেশনস কী, ম্যানেজমেন্ট কী। ইউনিক কমপ্লিকেশনস হলো আমাদের কোয়াগুলোপ্যাথি, নতুন একটা শব্দ পড়েছি আমরা ভাসা প্রিভিয়া, আমরা প্লাসেন্টাল কিছু নিটাবুচাস লেয়ার, আমরা পড়েছি কভলিয়ার ইউট্রাস, যেগুলো কমনলি আমরা খুব একটি ইউজ করি না, বাট দিজ আর ইউনিক ফর দ্য অ্যান্টিপার্টাম হেমোরেজ। তাহলে আশা করছি তোমাদের ক্লাস শেষ হয়েছে আর তোমরা বুঝতে পেরেছো। বাট সবশেষ কথা যেটা হলো, বইটাতে পড়তে হবে মা না পড়লে যেটা হবে সেটা হলো যে তোমরা কিন্তু এটাকে ক্লিনিক্যাল কোরিলেশন করতে পারবে না। এবং ছবি দেখো, প্রচুর ছবি দেখবা বইতে অ্যাড করা আছে, অথবা তোমরা ইউটিউব থেকে দেখতে পারো। এখান থেকে আমরা তো হাতের ছবি সব ক্লিয়ার হচ্ছে না, এর সাথে সাথে ছবিগুলো যদি মিলে মিলে পড়ো তাহলে সহজ হবে, কেমন? এবং সবসময় চিন্তা করবা যে আমি এখানে আছি, আমার সামনে একটা পেশেন্ট আসছে, সে ট্রলিতে করে ওইরকম অবস্থা, তা ওই সিনটা কীরকম, ওই সিনারিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সিনারিওটাই কিন্তু তোমাকে দেওয়া হবে যে 36 উইকস লেডি কাম with a severe pervaginal bleeding. On examination, she is in shock and the abdomen is soft. So this is placenta previa. তখন ওই লাইনে তুমি চলে যাবে। ডায়াগনোসিস কি? It is 36 weeks pregnancy with antepartum hemorrhage probably due to the placenta previa. Now management. কাজে এভাবে তোমাদেরকে চলে যাবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পোস্টপার্টাম হেমোরেজ শুরু করব। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা এখানে দিবা, আমি পরবর্তীতে আস্তে আস্তে করে তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।